সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খোলা হলো কাপ্তাই বাঁধের 16টি গেট। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার। সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি। দেশকে মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ, মন্তব্য জামায়াত আমিরের। নির্বাচন নিয়ে দ্রুত আলোচনা ও সংস্কারের রোডম্যাপ চেয়েছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। খোলা হলো কাপ্তাই বাঁধের 16টি গেট। রাঙামাটির কাপ্তাই বাঁধের 16টি স্পিলওয়ে খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে বিপদসীমায় পৌঁছে যাওয়ায় রোববার গেটগুলো খুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল 8:30টার দিকে বাঁধের 16টি স্পিলওয়ে 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, আজ সকাল 7টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা 108.27 MSL রেকর্ড করা হয়, যা বিপদসীমায় পৌঁছেছে। হ্রদের পানি ধারণ ক্ষমতা 109 MSL। গেট খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক ফুট পানি নিষ্কাশন হচ্ছে। পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের গণমাধ্যমকে জানান, এতে করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। গোলাম দস্তগীর গাজীকে গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেনি পল্টন থানা পুলিশ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরাও। তাদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন। সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেট সীমান্তে আটক হওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে, একটি বিশেষ অঙ্গ ফেটে গেছে। শনিবার রাতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিলেটের ডিআইজি মোহাম্মদ সগির মিয়া বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে আদালত নির্দেশ দিয়েছিলেন। আদালত থেকে কারাগারে নিয়ে আসার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, তার অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে, একটি বিশেষ অঙ্গ ফেটে গেছে। রাত 11টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশকে মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ, মন্তব্য জামায়াত আমিরের। 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত দেশে অঘোষিতভাবে ফ্যাসিবাদ অব্যাহত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশকে অঘোষিতভাবে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল, যা 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় আওয়ামী লীগ কথিত জঙ্গিবাদকে বিরোধী দল দমনের মোক্ষম হাতিয়ারে পরিণত করেছিল। এটিই ছিল তাদের অপরাজনীতির মূল মন্ত্র। শনিবার রাতে রাজধানীর মিরপুরে গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে দলের ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক সুধী সমাবেশে জামায়াত ইসলামের আমির এসব কথা বলেন। 1/11 সেনা সমর্থিত সরকারকে আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলে দাবি করেছিলেন শেখ হাসিনা। এর উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এই জরুরি সরকার দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলে অবৈধভাবে 2 বছর পর্যন্ত তাদের ক্ষমতা প্রলম্বিত করেছিল এবং তারা নিজেরাই ব্যাপকভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল।
তাদের এসব দুর্নীতি অনিয়মকে বৈধতা দেওয়ার প্রতিশ্রুতিতেই আওয়ামী বাকশালীদের পরিকল্পিতভাবে ক্ষমতায় আনা হয়। নির্বাচন নিয়ে দ্রুত আলোচনা ও সংস্কারের রোডম্যাপ চেয়েছেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা বিশ্বাস করি তারা একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে, জনগণের আস্থা আছে। তবে অবশ্যই এটা সীমিত সময়ের মধ্যে, একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়া উচিত। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী হাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম সতর্ক করে দিয়ে বলেন, অন্যথায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অভীষ্ট উদ্দেশ্য সম্পূর্ণভাবে পরাজিত হবে। নির্বাচনের পাশাপাশি দ্রুত অন্তর্বর্তী সরকারকে সংস্কারের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকারের যারা কাজ করছেন তারা সবাই আন্তরিক ও যোগ্য লোক। তবে আমরা চাই এই কাজ দৃশ্যমান ও স্বচ্ছ হোক। আমরা দেখতে চাই প্রধান উপদেষ্টা যা করতে চান তার পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করছেন। তিনি কিভাবে দ্রুত নির্বাচন আয়োজন করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কার আনবেন তার একটি রোডম্যাপ উপস্থাপন করা উচিত। ১৫ মিনিট মুখ ফিরে তাকাননি দীপু মনি, উত্তেজিত হন ফিরোজ। রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির দ্বিতীয় দফায় ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর রিমান্ড শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়। তবে শুনানি চলাকালে তিনি ১৫ মিনিট মুখ ফিরে সামনে তাকাননি, নিশ্চুপ হয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন। এছাড়া রিমান্ড শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল হাসান নিশ্চুপ থাকলেও সাবেক হুইপ আসম ও ফিরোজ উত্তেজিত হয়ে পড়েন। এদিন সন্ধ্যা ৭টা ৪১ তাদের আদালতের এজলাসে তোলা হয়। এরপর তাদের মাথায় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট ছিল। একে একে তাদের কঠোর নিরাপত্তা দিয়ে আনা হয়। প্রথমে সাবেক হুইপ ফিরোজ ও শেষে দীপু মনিকে লোহা দিয়ে ঘেরা ডকে তোলা হয়। তাদের উপস্থিতিতে শুনানি চলে। এ সময় সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল হাসান নিশ্চুপ দাঁড়িয়ে বিচারকের দিকে তাকিয়েছিলেন। দীপু মনির পেছন ফিরে দেয়ালে মাথা রেখে দাঁড়িয়েছিলেন। এভাবে ১৫ মিনিট তিনি নিশ্চুপ হয়ে দেয়ালে ঠেকিয়েছিলেন। পরে তিনি বিচারকের দিকে ঘুরে দাঁড়ান। শুনানির পুরা সময় তিনি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। শুনানির এক পর্যায়ে সাবেক হুইপ ফিরোজ উত্তেজিত হয়ে যান। তখন তিনি কথা বলতে চাইলে বিএনপি পন্থী আইনজীবীরা থামিয়ে দেন। এ সময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন, এত বাড়াবাড়ি ভালো না। পরে শুনানি শেষে তাদের আদালত থেকে বের করা হয়। এ সময় আদালতের প্রধান ফটকের সামনে হাজার হাজার উৎসুক জনতা এসে ভিড় করতে থাকে। সাবেক বিচারপতি মানিকের উপর হামলা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিশেষ অঙ্গ আঘাতপ্রাপ্ত হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ। পরে তাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয়। সেখানে তার অস্ত্রোপচার চলছে বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। সিলেটের কারা উপমহাপরিদর্শক সগির মিয়া যুগান্তরকে জানান, কারাগারে প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষাকালে আঘাত চিহ্নিত হয় এবং রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করলে চিকিৎসকরা তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এর আগে বিকালে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। আদালতে তোলার সময় তার উপর হামলা চালায় একদল উশৃঙ্খল যুবক। এছাড়া ডিম ও জুতা নিক্ষেপও করে। শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। বিজিবির হাতে আটকের আগেও তিনি মারধরের শিকার হন বলে জানা যায়। চিকিৎসকরা জানিয়েছেন, শামসুদ্দিন চৌধুরী মানিকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার একটি অন্ডকোষ ফেটে গেছে। এরই মধ্যে একটি অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। সিলেটের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ সগির মিয়া জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারধরের কারণে বিচারপতি মানিকের একটি অন্ডকোষ ফেটে গেছে এবং শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে। রাত ১১টার দিকে তাকে হাসপাতালের দ্বিতীয় তলার আইসিইউতে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে শনিবার বিকেলে সিলেট কি করতে চান দ্রুত জনগণের সামনে উপস্থাপন করুন, প্রধান উপদেষ্টাকে ফখরুল। অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি এই অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন।
প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে কি করতে চান সেটা উপস্থাপন করবেন। আমরা আশা করি একটা রোডম্যাপের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ফখরুল বলেন, রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কারের কোনো বিকল্প নেই। আমরা নির্বাচনের উপর অনেক জোর দিতে চাই। তিনি বলেন, কয়েকজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না। জনগণের অংশগ্রহণের মাধ্যমে এ সংস্কার করতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা রয়েছে তারা সবাই যোগ্য ব্যক্তি।